আয়করে বড় ঘোষণা, চাকরিজীবীদের বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর। মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিয়ে ঘোষণা নির্মলা সীতারামনের। আগে বছরে 7 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হতো না, এবার তার ঊর্ধ্বসীমা বাড়িয়ে বড় স্বস্তি দিল মোদী সরকার। কর ব্যবস্থা সরলীকরণে আগামী সপ্তাহে আসছে নয়া বিল। कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তর জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিপুল ছাড়, মধ্যবিত্ত করদাতার বিরাট স্বস্তি। বার্ষিক করযোগ্য আয় 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আগে এই সীমা ছিল 7 লক্ষ। আয়ের ওপরে কর, মধ্যবিত্তের বড় চাপ আয়কর। সেই বোঝা অনেকটাই কমিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রবীণ নাগরিকদেরও জমানো টাকায় সুদের ওপরে করের ঊর্ধ্বসীমাও বাড়িয়েছেন নির্মলা। I propose to rationalize tax deduction at source, TDS, by reducing the number of rates and thresholds above which TDS is deducted. The limit for tax deduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. The annual limit of 2.40 lakh rupees for TDS on rent is being increased to 6 lakh rupees. I also propose that the provisions of the higher TDS deduction will now apply only in non-PAN cases. শুক্রবারই ইঙ্গিত মিলেছিল প্রধানমন্ত্রীর কথায় যে বাজেটে বিশেষ ঘোষণা থাকতে পারে মধ্যবিত্তর জন্য। मैं मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামনের গলাতেও ছিল মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার কথা। Personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. অবশেষে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আয় কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 12 লক্ষ। কর ব্যবস্থা সরলীকরণে এই বাজেট অধিবেশনে আসছে নয়া বিল। নিউজ 18 বাংলা। বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরিভাবে খুলে দিল মোদী সরকার। এখন থেকে আর কোনো দেশীয় সংস্থাকে যুক্ত থাকতে হবে না। বিদেশি সংস্থা সরাসরি ভারতীয় বাজারে বিমার ব্যবসায় নামতে পারবে। আর বিমায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই এর ঊর্ধ্বসীমা 74% থেকে বাড়িয়ে 100% করল মোদী সরকার। আগে যেটা ছিল 75% ছিল, এখন টোটাল 100% করে দেওয়া হচ্ছে এফডিআই বিনিয়োগ। তাহলে বিদেশি পুঁজিতে আমাদের পুরোটাই লাগিয়ে দেওয়া যেতে পারে বিমাতে। সেক্ষেত্রে তো কিছু ঝুঁকি থেকে যায়, কারণ আমাদের কাছে যেটুকু আমরা সঞ্চয় করেছি সেটুকু কষ্টের টাকা। মধ্যবিত্তের আর্থিক সুরক্ষার বড় ভরসা বিমা। সেই বিমায় হাট করে খুলে গেল বিদেশি বিনিয়োগের দরজা। বিমায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই এর ঊর্ধ্বসীমা 74% থেকে বাড়িয়ে 100% করার ঘোষণা করা হলো। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. এতদিন ভারতে বিমার ব্যবসা করতে হলে এদেশের সংস্থাকে নিয়ে ব্যবসা করতে হতো, কিন্তু এখন থেকে আর সেই বাধা রইল না। এককভাবে সরাসরি ভারতীয় বাজারে বিমার ব্যবসায় নামতে পারবে বিদেশি সংস্থা। যদিও এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে মোদী সরকারের যুক্তি, এবার আরো বেশি করে উৎসাহিত হবে বিদেশি বিনিয়োগকারীরা। বিমার বাজারে সংস্থার ভিড় বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, পরিষেবার মানও বাড়বে।
চাকরির বাজারও চাঙ্গা হবে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, বীমা সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা দেয়, সেই ক্ষেত্র বিদেশিদের হাতে চলে গেলে সাধারণ মানুষের ঝুঁকি বাড়বে, সেই সঙ্গে মুনাফার টাকা বিদেশে চলে যাবে, এতে দেশের কোনো লাভ হবে না। ওখানে কোনো ডাউট নেই যে বিদেশি কোম্পানি না এলে এই সেক্টরটা পুরোপুরি ম্যাচিওর করবে না। তো গভর্নমেন্ট প্রথম হয়তো একটা স্মল স্টেপ নিচ্ছে, এটা আগামী দিনে যদি হয় তাহলে আরও ইন্স্যুরেন্স সংস্থা আসবে, আরও ইন্স্যুরেন্স সংস্থা হলে ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে পিপল হেভি ইন্ডাস্ট্রি, মানে বেশি লোক লাগে, ম্যানুফ্যাকচারিং তো আর নয়, এটা পিপল হেভি ইন্ডাস্ট্রি, সো আরও ইনকাম হবে, আরও লোকেদের করবে। ইন্স্যুরেন্সের ব্যাপারে যেটা আগে কেন্দ্রীয় সরকারের হাতে কিছুটা ছিল, সেটা বিদেশি কোম্পানিদের হাতে চলে যাওয়ার ফলে পরবর্তীকালে আমরা ক্লেম পাওয়ার ক্ষেত্রে এবং আমাদের যে প্রিমিয়াম দিতে হয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেটাও হয়তো পরবর্তীকালে বেড়ে যেতে পারে। বোধহয় একটু ভাবনা চিন্তা করার জায়গা ছিল। বিদেশি কোম্পানির হাতে চলে গেল মানে আমার হাতে তো থাকলো না। নিউজ 18 বাংলা। বাজারে শুল্কমুক্ত জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ সহ 34টি ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নিল মোদী সরকার। দাম কমছে আরও 6টি জীবনদায়ী ওষুধেরও। যদিও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমানোর কোনো উদ্যোগ নেই বাজেটে। কমবে সুগার, প্রেশারের মতো রোজকার ওষুধের দাম। সীতারামনের স্বাস্থ্য দাওয়াইয়ের পর প্রশ্ন আমজনতার। ম্যাক্সিমাম মানুষ আমরা এই গ্যাস অম্বল আমাদের একটা বিশেষ করে বয়স্কদের নিত্য সঙ্গী হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওটা যদি ছাড় দেওয়া হতো, আমরা অনেকটাই, বিশেষ করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতো। ক্যান্সার জীবনদায়ী ওষুধের দাম কমে, সেটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আমরা যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, মানে আমাদের সুগার, প্রেসার, থাইরয়েড, এই ওষুধের দাম কমলে ভালো। এবারের বাজেটে ক্যান্সারের 36টি ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে আরও 6টি জীবনদায়ী ওষুধ। জীবনদায়ী ওষুধের দাম কমানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোর কি হবে? সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড থেকে সাধারণ জ্বরজ্বালার ওষুধ, যা কিনতে হাজার হাজার টাকা খরচ করতে হয় প্রতি মাসে, এই সব ওষুধের দাম তো দিন দিন বেড়েই চলেছে। তা কমানোর কোনো উদ্যোগ নেই কেন মোদী সরকারের বাজেটে? সুগার বলুন, কোলেস্টেরল বলুন, এইসব ওষুধের দাম এটা বিগত দিন কন্টিনিউ বেড়েই চলেছে। তো এই জায়গায় যদি ছাড় করতো, আমার মনে হয় সব থেকে মানুষ উপকৃত হতো। ম্যাক্সিমাম মানুষের এখন সুগার, ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, মানে ক্যান্সার তো আছেই। ক্যান্সারের শুধু তো ক্যান্সার তো সবাই ভুগছে না। তো আমার মনে হয় এই সমস্ত মেডিসিন গুলোর দাম কমানো খুবই দরকার। যে ভারতবর্ষের মানুষের যে রোজগার এবং তার তুলনায় তার ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত খরচ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার তাদের হচ্ছে। মানে তাদের যতটা সঞ্চিত অর্থ বা যত তাদের রোজগার, তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হেলথের জন্য খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে সরকারের অবশ্যই ধ্যান দেওয়া দরকার ছিল, গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে এভাবে যেগুলো জীবনদায়ী ওষুধ এবং যেগুলো দীর্ঘদিন ধরে খেতে হয় সেই ওষুধগুলো যদি, এবং মানুষ, ভারতবর্ষের মানুষ তো অনেকেই বিলো পভার্টি লাইন বা অনেকেই দারিদ্র সীমার নিচে থাকেন, তাহলে সেই ওষুধগুলো যদি যত কম মূল্য, যতটা কমানো সম্ভব, এবং তার যদি মূল্য বেঁধে দেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ওষুধ নয়, বড়দের ভ্যাকসিনের ক্ষেত্রেও এবারের বাজেটে ঘোষণা থাকলে ভালো হতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ভ্যাকসিন কিন্তু এখন ক্যান্সার প্রিভেনশনের জন্য লাগে, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু অনেকগুলো আছে, সেই অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে কিন্তু সেভাবে কোনো রকম কোনো বাজেটে আমরা পেলাম না। সুতরাং এই জায়গাগুলো যদি সরকার তার গুরুত্ব দিত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো, সেগুলো তো দাম কমলো না, আমিও দেখলাম। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক দিন আগে থেকেই একটা বিল পাস হয়েছিল যে যদি জেনেরিক ওষুধ আসতো, তাহলে জেনেরিক ওষুধ যদি ডক্টররা লিখতো, তাহলে আমরা অনেক উপকার পেতাম। কিন্তু ডক্টররাও তো দামি দামি ব্র্যান্ড সেই লিখেই যাচ্ছে। এর মধ্যে হয়তো অনেক রকম ব্যাপার আছে, তাই জন্য তারা এখনো জেনেরিক ওষুধের নাম লিখছে না। ষাটোর্ধ্ব মানুষের ইনকামটা অনেকটাই কমে যায়, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ওষুধের দামটা কমানো হলে সত্যি বেটার হতো। নিউজ 18 বাংলা। মোদী সরকারের বাজেটে বিশেষ নজর মহিলাদের দিকে। সদ্য মা থেকে উদ্যোগপতি সবার জন্যই কিছু না কিছু ঘোষণা করলেন নির্মলা সীতারামন। তবে কি ভোট পেতেই মহিলা মন জয়ের চেষ্টা?
this budget, the proposed development measures span 10 broad areas focusing on Garib, youth, Annadata and Nari. বাজেট বক্তৃতার শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে একগুচ্ছ ঘোষণা মহিলাদের জন্য। বাজেটে 5 লক্ষ মহিলার জন্য নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলা যারা প্রথম ব্যবসায় নামছেন তারা এই সুবিধে পাবেন। ব্যবসার জন্য 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত সহজে ঋণ পাবেন। A new scheme will be launched for 5 lakh women, scheduled castes and scheduled tribes, first-time entrepreneurs. This will provide term loans up to 2 crore rupees during the next 5 years. The scheme will incorporate lessons from the successful Stand Up India scheme. Online capacity building for entrepreneurship and managerial skills will also be organized. উদ্যোগপতি থেকে সদ্য মা তাদের জন্য ঘোষণা এবারের বাজেটে। প্রসূতি এবং সদ্য মা হয়েছেন এমন মহিলাদের পুষ্টির দিকে নজর। 20 লক্ষ কিশোরীকেও পুষ্টিকর খাবার দেওয়ার প্রস্তাব। Saksham Anganwadi and Poshan 2.0 program provides nutritional support to more than 8 crore children, 1 crore pregnant women and lactating mothers all over the country, and about 20 lakh adolescent girls in aspirational districts and the Northeast region. The cost norms for these nutritional support will be enhanced appropriately. বাংলা সরকার রক্ষা কবচ দেন, কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভান্ডার দেন, 50টা 60টা 70টা স্কিম দেন, আর দিল্লির সরকার রক্ষা কবচ কাড়ার বাজেট। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোর যে বরাদ্দ সেগুলোতে কমিয়ে দেয়া হচ্ছে, মানুষ সেই সুবিধাটা পাবে না। সম্প্রতি একাধিক নির্বাচনে হার জিতের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মহিলা ভোট। মহিলা মন যেদিকে সরকার তার, আর সেই কারণেই নির্বাচনী ইশতেহারে মহিলাদের জন্য ঢালাও ঘোষণা। 21 বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করে তৃণমূল। পরে দেখা যায় মহিলা ভোটের বড় অংশ গেছে তৃণমূলে। সেই সময়ে লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করে বিরোধী দলগুলিও পরবর্তী সময়ে একই পথে হেঁটেছে। এ মাসেই দিল্লিতে ভোট। নির্বাচনী ইশতেহারে মহিলাদের মন পেতে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আপের ঘোষণা, ভোটে জিতলে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে 2100 টাকা। বিজেপি আর কংগ্রেস বলছে তারা দেবে 2500 টাকা। ভোটে নজর মহিলায়, বাজেটেও নজর মহিলায়। নিউজ 18 বাংলা।